নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী পাঠানো এক অসাধারণ, গভীর এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি বাঙালি সমাজের এক সাধারণ পরিবারের গভীরে লুকিয়ে থাকা এক অসাধারণ প্রেমের আখ্যান। এটি শুধুই একটি গল্প নয়, বরং কিছু অনুভূতির অনুরণন, কিছু নিষিদ্ধ টানাপোড়েন, কিছু গভীর আবেগের গল্প। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্প শুরু করা যাক। ভাসুরের দেওয়া এক বিশেষ উপহারে ছোট বৌমার মনে জেগে ওঠা এক বড় নিষিদ্ধ প্রশ্ন। তখন সবেমাত্র বিয়ের 2 বছর হয়েছে। নীলাঞ্জনা, বাড়ির ছোট বৌমা, সংসার পেতেছে এক মফস্বল শহরের এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে। স্বামী, ভাসুর, শাশুড়ি নিয়ে একান্নবর্তী পরিবার। স্বামী শুভ্র, শান্ত স্বভাবের, পেশায় শিক্ষক। ভাসুর অরিন্দ, পরিবারের বড়, মধ্যবিত্তের টানাপোড়েন আর কর্পোরেট জীবনের চাপ সামলেও কেমন যেন এক আলাদা ব্যক্তিত্বের অধিকারী। বয়সে নীলাঞ্জনার থেকে প্রায় 10 বছরের বড়। শাশুড়ি অত্যন্ত স্নেহময়ী, কিন্তু বাড়ির রীতিনীতি আর পারিবারিক মূল্যবোধের প্রতি তার অগাধ শ্রদ্ধা। নীলাঞ্জনা অল্প বয়সেই বিধবা মায়ের একমাত্র সন্তান। স্বামীর মৃত্যুর পর জীবনের সব আশা ভরসা হারিয়ে ফেলেছিল। শুভ্রর সাথে তার বিয়েটা অবশ্য ভালোবাসার ছিল না, ছিল প্রয়োজনের। কিন্তু শুভ্রর স্নেহ, শাশুড়ির মমতা আর অরিন্দমের অমায়িক আচরণে সে ধীরে ধীরে এই পরিবারে নিজেকে মানিয়ে নিয়েছিল। এক প্রকার শান্তি খুঁজে পেয়েছিল সে। জীবনটা যেন এক সরল রেখায় বয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎই সব সমীকরণ ওলটপালট হয়ে গেল, কারণ অরিন্দমের একটি উপহার। অরিন্দমের জন্মদিনে নীলাঞ্জনা কিছু নতুন শাড়ি আর বই উপহার দিয়েছিল। অরিন্দম সেদিন খুব খুশি হয়েছিল। পরদিন সকালে চা খেতে খেতে অরিন্দম নীলাঞ্জনার হাতে একটি ছোট্ট সুন্দর মোড়ক ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। নীলাঞ্জনা অবাক। আমার জন্য? কিন্তু কেন দাদা? বিশেষ কোনো কারণ নেই, এমনি, তোমার পছন্দ হবে জেনে কিনেছি। অরিন্দমের চোখে মুখে এক অন্যরকম দ্যুতি। নীলাঞ্জনা মোড়কটা খুলল। ভেতরে একটি সুন্দর রূপোর লকেট, তাতে সূক্ষ্ম কারুকাজ। লকেটটা দেখতে ভারী সুন্দর, কিন্তু তার থেকেও সুন্দর ছিল লকেটের সাথে বাঁধা ছোট্ট একটি চিরকুট। কাপা কাপা হাতে সে চিরকুটটা খুলল। তাতে লেখা ছিল, তোমার চোখের গভীরতা আমাকে মুগ্ধ করে। ওই চোখে কত স্বপ্ন, কত না বলা কথা লুকিয়ে আছে। এই লকেটটি তোমার সেই অজানা অনুভূতির প্রকাশ। নীলাঞ্জনা চমকে উঠল। কার লেখা? অরিন্দমের? কিন্তু কেন? তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এই লেখা, এই অনুভূতি, এ যেন তার মনেরই প্রতিচ্ছবি। আজ পর্যন্ত কাউকেই সে তার মনের কথা, তার অতৃপ্ত আকাঙ্ক্ষার কথা খুলে বলতে পারেনি, এমনকি শুভ্রকেও নয়। শুভ্র ভালো, কিন্তু তার সাথে এক ধরনের দূরত্ব রয়েই গেছে। অরিন্দম, এই রুক্ষ কঠিন মানুষটা, সে কিভাবে বুঝল? দিনের পর দিন অরিন্দমের সান্নিধ্য নীলাঞ্জনার জীবনে এক নতুন দোলা দিয়ে গিয়েছিল। অরিন্দম যখনই বাড়ি থাকত, তার চোখে মুখে এক অদ্ভুত আলোড়ন দেখা যেত, বিশেষ করে যখন নীলাঞ্জনা তার সামনে আসত। অরিন্দম নীলাঞ্জনার দিকে এমনভাবে তাকাত, যা নীলাঞ্জনার মনে এক অব্যক্ত রোমান্টিক উত্তেজনা জাগিয়ে তুলত। অরিন্দমের গলার স্বর, তার ভারী চাহনি, তার অল্প অল্প হাসি, সবই নীলাঞ্জনার কাছে এক নতুন স্বপ্নের দুয়ার খুলে দিচ্ছিল। অরিন্দম কখনো সরাসরি কিছু বলত না, কিন্তু তার প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি দৃষ্টি যেন এক অব্যক্ত ভাষার ইঙ্গিত দিত। বাড়ির অনুষ্ঠানে বা সাধারণ দিনগুলোতেও অরিন্দম যেন নীরবে নীলাঞ্জনার উপর এক অলঙ্ঘনীয় আকর্ষণের চাল বুনছিল। নীলাঞ্জনা নিজেও বুঝতে পারত, সেও যেন এক অলঙ্ঘনীয় আকর্ষণে অরিন্দমের দিকে এগিয়ে যাচ্ছিল। একদিন সন্ধেবেলা বাড়িতে আর কেউ ছিল না। শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ লাগায় শুয়েছিলেন, আর শুভ্র গিয়েছিল এক বন্ধুর বাড়িতে। অরিন্দম অফিস থেকে ফিরেই সোজা নিজের ঘরে ঢুকেছিল। নীলাঞ্জনা তখন বারান্দায় বসে হালকা বাতাসে মনটা জোড়ানোর চেষ্টা করছিল। এমন সময় অরিন্দম ঘরে ঢুকল। নীলাঞ্জনা, কিছু দরকার? অরিন্দমের গলার স্বর একটু যেন অন্যরকম। নীলাঞ্জনা মুখ তুলল। অরিন্দমের চোখে মুখে এক তীব্র আলোড়ন। তিনি ধীরে ধীরে নীলাঞ্জনার দিকে এগিয়ে এলেন। নীলাঞ্জনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার সারা শরীর যেন এক অজানা শিহরণে কাঁপছিল। অরিন্দম নীলাঞ্জনার ঠিক সামনে এসে দাঁড়াল। তার দীর্ঘ ছায়া নীলাঞ্জনার উপর পড়ল। নীলাঞ্জনার মনে হল সে যেন এক অতল গহ্বরের সামনে দাঁড়িয়ে আছে, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। তোমার কি কিছু মনে হচ্ছে? অরিন্দম জিজ্ঞেস করল। তার দৃষ্টি নীলাঞ্জনার চোখের গভীরে। নীলাঞ্জনা কি বলবে বুঝতে পারছিল না। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। সে কেবল অরিন্দমের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে এক তীব্র বাসনা, এক গভীর অনুভূতির ঝড়। আমি জানি তুমিও কিছু অনুভব করছো, অরিন্দম প্রায় ফিসফিস করে বলল, যা এই সমাজের চোখে অপরাধ। কিন্তু এই অনুভূতির কি কোনো নাম নেই নীলাঞ্জনা? নীলাঞ্জনা চোখ বন্ধ করে ফেলল। তার সারা শরীর যেন অবশ হয়ে আসছে। অরিন্দমের উপস্থিতি তাকে আচ্ছন্ন করে ফেলছে। এই নিষিদ্ধ টান, এই অব্যক্ত বাসনা তাকে যেন গ্রাস করছে। আমি তোমাকে সবসময় দেখি নীলাঞ্জনা, যখন তুমি হাসো, যখন তুমি কাজ করো, যখন তুমি চুপচাপ বসে থাকো, প্রত্যেকটি মুহূর্তে তোমার উপস্থিতি আমাকে এক অন্য জগতে নিয়ে যায়। আমি জানি এ ঠিক নয়, কিন্তু আমি নিজেকে থামাতে পারি না। অরিন্দমের স্বর আদিতে ভারী হয়ে আসছিল।
নীলাঞ্জনা চোখ খুলল, তার চোখেও জল। সে অরিন্দমের দিকে হাত বাড়াল, কিন্তু হাতটা যেন কাঁপতে কাঁপতে থেমে গেল। তার মন বলছিল এগিয়ে যাও, কিন্তু সমাজ, পরিবার সবকিছুর ভয় তাকে আটকে দিচ্ছিল। অরিন্দম নীলাঞ্জনার হাতের কাছে এসে দাঁড়াল, তারও হাত কাঁপছিল। তিনি নীলাঞ্জনার দিকে এক তীব্র আকর্ষণে ঝুঁকে পড়লেন। তাদের নিঃশ্বাস একে অপরের ওপর পড়ছে, এক অব্যক্ত উত্তেজনা তাদের চারপাশ ঘিরে ধরেছে। আমি আমি কি করব অরিন্দম? নীলাঞ্জনার গলা ধরে আসছিল। অরিন্দম নীলাঞ্জনা চোখে চোখ রাখল। সেই চোখে ছিল একই দ্বিধা, একই আকুলতা। অরিন্দম ধীরে ধীরে নীলাঞ্জনার দিকে আরও এগিয়ে এলো। তাদের মুখ প্রায় ছুঁয়ে যাচ্ছিল। নীলাঞ্জনার মনে হচ্ছিল সে যেন এক স্বপ্নের জগতে হারিয়ে গেছে, যেখানে শুধু দুজন মানুষ আর তাদের অদম্য টান। এমন সময় ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনে একটা গাড়ি এসে থামার শব্দ হলো। সম্ভবত শুভ্র ফিরে এসেছে। অরিন্দম চমকে পিছিয়ে গেল। নীলাঞ্জনাও দ্রুত নিজেকে সামলে নিল। দুজনেই যেন এক অলঙ্ঘনীয় সীমা পার হতে গিয়েও থেমে গেল। তাদের চোখে মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা এবং এক অব্যক্ত আক্ষেপ। অরিন্দম নীলাঞ্জনার দিকে শেষবারের মতো তাকালো। সেই দৃষ্টিতে ছিল হাজারো না বলা কথা, হাজারো অব্যক্ত আকাঙ্ক্ষা। তারপর সে দ্রুত নিজের ঘরে চলে গেল। নীলাঞ্জনা সেখানেই দাঁড়িয়ে রইল। তার বুক ধুকপুক করছিল, আর তার মনে তখনও অনুরণিত হচ্ছিল অরিন্দমের সেই ফিসফিস করে বলা কথাগুলো। দিনগুলো কাটতে লাগলো। অরিন্দমের সাথে নীলাঞ্জনার সম্পর্ক এক অন্য মোড় নিল। তারা দুজনেই যেন এক অলিখিত নিয়ম মেনে চলছিল। প্রকাশে তারা স্বাভাবিক আচরণ করত, কিন্তু চোখের ভাষায়, স্পর্শে, এমনকি নীরবতায়ও তাদের মধ্যে এক গভীর গোপন টান অনুভব করা যেত। অরিন্দম প্রায়ই নীলাঞ্জনার জন্য পছন্দের বই আনত বা কোনো বিশেষ তথ্য দিয়ে সাহায্য করত। নীলাঞ্জনাও নিজের হাতে রান্না করে অরিন্দমের প্রিয় খাবার তৈরি করে দিত। তাদের এই গোপন আদান প্রদান, এই নিষিদ্ধ আকর্ষণ তাদের জীবনকে এক অন্যরকম রোমাঞ্চে ভরিয়ে তুলেছিল। একদিন অরিন্দম এক অফিস ট্যুরে গিয়েছিল। নীলাঞ্জনা বাড়িতে একা একা খুব মনমরা হয়ে রইল। অরিন্দমের অনুপস্থিতি যেন তার জীবনে এক শূন্যতা সৃষ্টি করেছিল। সে বুঝতে পারছিল এই সম্পর্কটা কতটা গভীর হয়ে গেছে। শাশুড়ি মাও নীলাঞ্জনার এই একই কাপ্ত লক্ষ্য করছিলেন। একদিন তিনি নীলাঞ্জনার কাছে এসে বললেন, মা, অরিন্দম তোকে খুব ভালোবাসে। তোকেও যে ওর ভালো লাগে তা আমি বুঝতে পারি। তোদের সম্পর্কটা আমারও খুব পছন্দের। তবে মনে রাখিস, সমাজ সবসময় এই ধরনের সম্পর্ককে সহজভাবে নেয় না। নিজেদের খেয়াল রাখিস। শাশুড়ির কথা শুনে নীলাঞ্জনা আরও অবাক হল। তিনি কি সব জেনেও কিছু বলেননি, নাকি তিনি শুধু স্নেহের বশে বলেছেন? অরিন্দম ফিরল। তার ফেরার দিন নীলাঞ্জনা যেন এক নতুন উত্তেজনা অনুভব করছিল। সে যেন অরিন্দমের জন্য নতুন কোনো উপহার তৈরি করতে চেয়েছিল। সন্ধেবেলা অরিন্দম নীলাঞ্জনার ঘরে এসে হাজির, হাতে একটা সুন্দর ফুলের তোড়া। নীলাঞ্জনা, আমি তোমার জন্য কিছু এনেছি, অরিন্দম হেসে বলল। নীলাঞ্জনা ফুলগুলো নিল। তার গন্ধ তার মনকে ভরিয়ে দিল। কিন্তু কেন দাদা, এসবের মানে কি? নীলাঞ্জনার মনে আবারও সেই পুরানো প্রশ্ন। অরিন্দম নীলাঞ্জনার দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। আমি আজ তোমাকে সবটা বলবো নীলাঞ্জনা, সবটা। আমি আর এই লুকোচুরি খেলতে পারছি না। অরিন্দমের গলায় এক নতুন সুর। নীলাঞ্জনা অনুভব করল কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। সে অরিন্দমের চোখের দিকে তাকিয়ে রইল, যেন কিছু একটার জন্য প্রস্তুত হচ্ছে। অরিন্দম নীলাঞ্জনার খুব কাছে এসে দাঁড়ালো। তাদের নিঃশ্বাস একে অপরের উপর পড়ছে। তাদের মধ্যে এক অব্যক্ত উত্তেজনা। নীলাঞ্জনা অরিন্দমের চোখে এক গভীর ভালোবাসা, এক তীব্র আকুলতা দেখতে পাচ্ছিল। অরিন্দম ধীরে ধীরে নীলাঞ্জনার মুখের কাছে নিজের মুখ আনল। এমন সময় ঠিক সেই মুহূর্তে অরিন্দমের ফোন বেজে উঠল। কলিং বেলের টুংটাং শব্দে তাদের ধ্যানভঙ্গ হল। অরিন্দম বিরক্তির সাথে ফোনটা ধরল। ওপাশ থেকে কে কথা বলছে তা বোঝা গেল না, কিন্তু অরিন্দমের মুখ গম্ভীর হয়ে গেল। কি হয়েছে দাদা? নীলাঞ্জনা উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল। অরিন্দম ফোনটা রেখে দিল। তার মুখে এক অদ্ভুত ছায়া। আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে নীলাঞ্জনা, জরুরি কাজ, হয়তো ফিরতে দেরি হবে। কথাটা বলেই অরিন্দম দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। নীলাঞ্জনা সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাতে তখনও সেই ফুলের তোড়া, আর মনে সেই অব্যক্ত প্রশ্ন, সেই অসম্পূর্ণ মুহূর্তের উত্তেজনা। অরিন্দমের এই হঠাৎ চলে যাওয়া, তার মুখের সেই গম্ভীর ভাব নীলাঞ্জনার মনে এক নতুন সংশয় সৃষ্টি করল। সে কি আবার কোনো বড় বিপদে পড়তে চলেছে, নাকি অরিন্দম তাকে জানাতে চেয়েছিল এমন কিছু যা তাদের দুজনের জীবনকেই পাল্টে দেবে? অরিন্দম যখন বাড়ি থেকে বের হলো তখন রাত প্রায় 9টা। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। নীলাঞ্জনা বারান্দায় দাঁড়িয়ে অরিন্দমে চলে যাওয়া দেখছিল। অরিন্দম একবার তার দিকে তাকালো না। তার চোখে মুখে এক অন্যরকম দৃঢ়তা, যেন সে কোনো কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। নীলাঞ্জনার মনে এক তীব্র ভয় দানা বাড়তে শুরু করল। অরিন্দমের জীবনে কি কোনো সমস্যা চলছে? সে কি কোনো বড় বিপদে? আর সে এই মুহূর্তে কি করতে পারে? নীলাঞ্জনা নিজের ঘরে ফিরে এলো। তার বুক তখনও ধুকপুক করছিল। অরিন্দমের বলা অসমাপ্ত কথাগুলো তার কানে বাজছিল। সে কি সেই কথাগুলো কখনো জানতে পারবে? তাদের এই গোপন নিষিদ্ধ প্রেম কি কোনোদিন পূর্ণতা পাবে, নাকি এই রহস্যময় টানাপোড়েন তাদের জীবনের শেষ পরিণতি ডেকে আনবে? রাতের গভীরতা বাড়ছিল। বাইরে বৃষ্টির শব্দ আরও তীব্র হলো। নীলাঞ্জনা বিছানে শুয়ে রইল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। সে শুধু ভাবছিল অরিন্দম এখন কোথায়, কি করছে, আর কেনই বা সে এমনভাবে সবকিছু ছেড়ে চলে গেল। ঠিক তখনই নীলাঞ্জনার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। নীলাঞ্জনা একটু দ্বিধা নিয়ে ফোনটা ধরল। হ্যালো। ওপাশ থেকে একটা চাপা যান্ত্রিক গলা ভেসে এলো। আপনি নীলাঞ্জনা দেবী? হ্যাঁ বলছি। নীলাঞ্জনার মনে এক অজানা আশঙ্কার ছায়া। অরিন্দম বাবু আপনার পরিচিত? নীলাঞ্জনার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কেন বলুন তো? একটা দুর্ঘটনা ঘটেছে। আপনি কি থানায় আসতে পারবেন? ফোনটা কেটে গেল। নীলাঞ্জনা স্থির হয়ে গেল।
দুর্ঘটনা অরিন্দমের। তার পা যেন মাটিতে গেঁথে গেল, তার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি শুনল? অরিন্দমের দুর্ঘটনা। হঠাৎই তার মনে হলো অরিন্দমের সেই আকস্মিক চলে যাওয়া, তার মুখে সে দৃঢ়তা, সবকিছু যেন এক বড় বিপদের ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু সে বুঝতে পারেনি। নীলাঞ্জনা দ্রুত তৈরি হতে লাগল। তার হাত কাঁপছিল। কোথায় যাবে, কি বলবে, কিচ্ছু মাথায় আসছিল না। শুধু একটা কথাই তার মনে ঘুরছিল, অরিন্দম। রাস্তার আলো নিভে নিভে যাচ্ছিল, বৃষ্টি তখনও পড়ছিল। নীলাঞ্জনা একরাশ দুশ্চিন্তা আর অজানা আশঙ্কার মধ্যে থানায় এসে পৌঁছল। দরজার কাছে দাঁড়িয়ে সে ভেতরে প্রবেশ করবে কিনা তা ভাবতে লাগল, কিন্তু অরিন্দমের জন্য তার সব ভয় যেন তুচ্ছ হয়ে গেল। সে এক বুক সাহস নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হচ্ছে না। নীলাঞ্জনা কি অরিন্দমকে বাঁচাবে? তাদের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? অরিন্দমের কি হয়েছে জানতে হলে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা এই রহস্যের উন্মোচন করব। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে হলে কমেন্ট সেকশনে জানান। যারা বেশি করে কমেন্ট করবেন তাদের মধ্যে থেকেই লটারির মাধ্যমে একজনকে আমার ইমো নাম্বার দেওয়া হবে। তাই বেশি বেশি কমেন্ট করুন। ধন্যবাদ।